আয়তঘনের দ্বিতীয় পার্টে কোষাদেরি 4-এর আমি 16 দাগে থেকে আজকে আলোচনা করছি। তো 16 দাগের প্রশ্নটা হচ্ছে, এক ব্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি বলে দেওয়া আছে। তো একটি দেশলাই বাক্সের আয়তন জানতে চাওয়া হয়েছে। এখানে এক গ্রোস মানে 12 ডজন বলা আছে। তো আমরা এখান থেকে একটু এটা করে নিতে পারি যে এক গ্রোস মানে যেহেতু 12 ডজন, তাহলে এক গ্রোস মানে কটা দেশলাই বাক্স সেইটা আগে বের করে নিচ্ছি এক গ্রোস সমান 12 ডজন। অ্যাকচুয়াল কটা দেশলাই? 12 ডজন। 12 ডজন মানে হচ্ছে 12 গুণ 12টি, তার মানে হচ্ছে 144টি। 144টি দেশলাই। তো এখানে আরো একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5, প্রস্থ 3.5 সেন্টিমিটার। দেখো এগুলো যেহেতু সেন্টিমিটার আছে, আমি উপরের গুলো ডেসিমিটারে আছে, আমি সবগুলোকে সেন্টিমিটারে করে নিচ্ছি। তাহলে এখানে লিখব যে এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 2.8 ডেসিমিটার। তো 2.8 ডেসি তার মানে হচ্ছে 28 সেন্টিমিটার, তার মানে 28 সেমি। তো ঠিক একইভাবে এক ব্রোস দেশলাই বাক্সের প্রস্থ হচ্ছে 1.5 ডেসিমিটার, তার মানে হচ্ছে 15 সেন্টিমিটার। আর ঠিক একইভাবে এক ব্রোস দেশলাই বাক্সের উচ্চতা 0.9 ডেসিমিটার, তার মানে হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক একইভাবে তাহলে আমরা এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন বের করব। আয়তন হচ্ছে আমাদের 28 গুণ 15 গুণ 9 এত ঘন সেমি হয়ে গেল। এরপর খেয়াল করো, আমার তাহলে এক গ্রোস মানে হচ্ছে 144টা দেশলাই। তাহলে লিখবো অতএব 144টি দেশলাই বাক্সের আয়তন ওই 28 গুণ 15 গুণ 9 ঘন সেমি। প্রশ্ন হচ্ছে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? তাহলে 144 দিয়ে আমরা ভাগ করে দিলেই পেয়ে যাব। এবার একটু কাটাকাটি করতে হবে। 9 ষোলো 144, 4 4 16, এটা 4 7 28। সম্ভবত আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমার হচ্ছে 105 নিচে 4 এত ঘন সেমি। এটা হচ্ছে একটি দেশলাই বাক্সের আয়তন। তো তোমরা মনে করলে এটাকে মিশ্র ভগ্নাংশে করে নেবে। তো এরপর আমাদের সেকেন্ড পার্ট যেটা রয়েছে, বলছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5, প্রস্থ 3.5, তাহলে তার উচ্চতা কত? তো আমরা মনে করি একটি দেশলাই বাক্সের উচ্চতা h সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব একটি দেশলাই বাক্সের আয়তন, কারণ আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে 5 গুণ 3.5 বোধ হয় প্রস্থ ছিল, আর উচ্চতা পেলাম আমরা h, তাহলে এত ঘন সেন্টিমিটার। এইবার একটা জিনিস দেখো, তোমার একটা দেশলাই বাক্সের আয়তন এখানে বের করা রয়েছে, তাহলে শর্তানুসারে এই দুটো আয়তন তোমার সমান হয়ে যাবে। তাহলে লিখবো শর্তানুসারে 5 গুণ 3.5 গুণ h, এটা সমান হচ্ছে 105/4। তো এইখানে থেকে তুমি h এর মান পেয়ে যাবে। তো একটু দেখে নাও, এটা হচ্ছে 105-এর নিচে 4 গুণ 5 গুণ 3.5, একটু কাটাকাটি করতে হবে, 21, সরি এখানে দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে এটা উপরে থাকবে 10। আচ্ছা, এইবার
5 7 35, 5 2 10, 7 3 21, তো আর একটু কাটাকাটি যাবে, 2 দিয়ে এটা 4, সরি এটা 2, তাহলে এটা হচ্ছে 3-2, 3-2 মানে হচ্ছে 1.5। তাহলে লিখবো আমরা যে অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা হলো 1.5 সেন্টিমিটার। এরপর আমাদের 17 দাগের প্রশ্ন, এটা পরীক্ষায় আসে, বলছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। তো ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তো এখানে একটা জিনিস বলা নেই, সেটা তোমার ব্যবহার করতে হবে যে 1 ঘন ডেসিমিটার, আমাদের এটা ব্যবহার করা হয়েছিল 15 দাগের প্রশ্নটাতে। 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। এটা তোমার মনে রাখতে হবে। যে অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নে দেয়া থাকে, কিন্তু এইখানে দেয়া নেই। আচ্ছা, তো এখানে দেখো আমার 1 ঘন ডেসিমিটার, তাহলে এগুলো তো মিটারে আছে, এগুলো আমরা সব ডেসিমিটারে নিয়ে যাব। তো লিখবো যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান 2.1 মিটার সমান 21 ডেসিমিটার। এখানে লিখবো চৌবাচ্চাটির প্রস্থ, এটা হচ্ছে 1.5 মিটার, তাহলে হবে 15 ডেসিমিটার। আর এখানে দেখো জলতল কতটা বৃদ্ধি পাবে সেটা বলা নেই, তো আমি ধরে নিচ্ছি, মনে করি জলতল h ডেসিমিটার বৃদ্ধি পাবে। একটুখানি এখানে তোমার বোঝার আছে, সেটা হচ্ছে একটা চৌবাচ্চায় মনে করো জল রয়েছে, অর্ধেক আছে, কতটা আছে তোমার জানার দরকার নেই। তুমি এখানে 630 লিটার জল ঢেলেছো, তাহলে যতটা জলতল বৃদ্ধি পাবে সেই জলটার আয়তন সমান 630 লিটার। তাই আমি যে জলটুকু বৃদ্ধি পাবে তার আয়তন বের করছি। তাহলে লিখবো অতএব যতটুকু জল বৃদ্ধি পাবে, যতটুকু জল বাড়বে তার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ যতটা জলতল বৃদ্ধি পাবে সেটা। তাহলে 21 গুণ 15 গুণ h এত ঘন ডেসিমিটার। এইবার দেখো তোমার এই জলতলটা বেড়েছে, 630 লিটার জল ঢেলেছিলাম তাই। তাহলে এখানে লিখবো, আচ্ছা এখানে একটুখানি লিখে নেবো যে, আচ্ছা ওটা পরে লিখছি, শর্তানুসারে লিখবো 21 গুণ 15 গুণ h, এটা সমান হচ্ছে 630। কেন 630? তার কারণ হচ্ছে 630 লিটার, এখানে মাঝখানে একটু কাটাকাটি হয়ে গেছে, 630 লিটার সমান হচ্ছে 630 ঘন ডেসিমিটার। তো এখানে দেখো যতটা ঘন ডেসিমিটার এখানে, তাহলে এই 630 লিটার বা 630 ঘন ডেসিমিটারের সাথে সমান হবে। তাহলে এইখানে থেকে তুমি এইচ এর মান পেয়ে যাবে খুব সহজে। সুতরাং যে প্রথমে যে অর্ধেক জলপূর্ণ ছিল, এটা তোমার কোনো প্রয়োজন হলো না। আচ্ছা, এইখানে কাটাকাটি করছি, তুমি একবারে যদি কাটাকাটি করতে পারো করবে, 21 3 63 আর 15 2 30, আর নাহলে ছোট ছোট করেই কাটবে, কোনো অসুবিধা নেই। তাহলে লিখবে অতএব জলতল 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। আমি লিখছি না, নিজেরা বাকিটা লিখে নেবে। এরপর 18 দাগ, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার আর 15 মিটার। তো আমি একটু তোমাকে যতটা সম্ভব ছবি এঁকে দেখানো যায় দেখাচ্ছি।
তো মনে করো এরকম একটা মাঠ রয়েছে, এই মাঠটা হচ্ছে 20 মিটার লম্বা আর 15 মিটার চওড়া। তো ওই মাঠের ভিতর বলা হচ্ছে 4 কোণে 4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত। আচ্ছা, ঘনকাকৃতি গর্ত মানে এই যে গর্তটা আমি এঁকেছি, এই প্রত্যেকটা কোণায় যেগুলো আঁকছি এগুলোর উপরটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, আর এর গভীরতা হচ্ছে তোমার ওই 4 মিটার। উপরটা দেখতে বর্গক্ষেত্রাকার, আর ভেতরে যদি তাকাই তাহলে দেখতে পাবো এটা ঘনকাকার। ঠিক আছে? তো তাহলে এগুলো সব 4, আর এর গভীরতাটা আমি তো এখানে আঁকতে পাচ্ছি না, এটা ডিপ, ভেতরে ডিপ রয়েছে প্রত্যেকটা 4 করে। তো এইখানে তোমাকে বলা হচ্ছে যে এই গর্ত থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে এই যে বাকি যে জমিটা আছে, এই যে বাকি যে জমিটা ওই গর্তগুলো ছাড়া, তার উপরে কি করা হয়েছে না, ওই মাটিটা ছড়িয়ে ফেলা হয়েছে। তাহলে এই মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে দুটো পার্ট, একটা হচ্ছে কতটা মাটি তোলা হচ্ছে সেটা আমি না হয় প্রথমেই বের করে নিই। তাহলে একটা গর্ত থেকে যে মাটি তোলা হচ্ছে তার আয়তন প্রথমে বের করি। লিখি যে প্রতিটি গর্ত থেকে মাটি তোলা হয়েছে। কতটা মাটি তোলা হয়েছে না, খেয়াল করো যেহেতু ঘনকাকার তাহলে তার আয়তন হচ্ছে বাহুর কিউব, তার মানে হচ্ছে 4 কিউব ঘন মিটার, তার মানে 64 ঘন মিটার। এটা একটা গর্ত থেকে এই মাটিটা তোলা হয়েছে, কিন্তু এখানে 4টি গর্ত রয়েছে, তাহলে লিখবো অতএব 4টি গর্ত থেকে মাটি তোলা হয়েছে। তাহলে কত হবে? 4 দিয়ে জাস্ট গুণ হবে, গুণ করলে যা হবে 4 4 16, গুণ না করেও রাখতে পারতে, তো আমি গুণ করে দিচ্ছি, 256 ঘন মিটার। এতটা মাটি তোলা হয়েছে। এবার এই মাটিটা আমার বাকি জমিতে ফেলা হয়েছে। তাহলে বাকি জমির একটা জিনিস খেয়াল করো, যে জায়গাটায় মাটি ফেলা হচ্ছে তার ক্ষেত্রফল বের করব, করে আমাদের অ্যাকচুয়াল আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমাদের এই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এটা কিন্তু ক্ষেত্রফল, মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আয়তনের আরেকটা সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখানে তাহলে আমি যে জায়গাটা ছড়াবো তার ক্ষেত্রফল বের করব প্রথমে। তো তার ক্ষেত্রফল দেখো, আমি প্রথমে পুরো মাঠটার ক্ষেত্রফল বের করে নিচ্ছি, আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল। তাহলে এখানে লিখি আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান 20 দৈর্ঘ্য আর প্রস্থ 15 এত বর্গ মিটার। তো এখানে তাহলে হচ্ছে তোমার 300 বর্গ মিটার। এবার খেয়াল করো, আমার কিন্তু 4 কোণা থেকে 4টে গর্তের ক্ষেত্রফল বাদ যাবে, কারণ ওই অংশে তো আর মাটি ফেলবো না। তো একটা গর্তের ক্ষেত্রফল কত সেটা আগে দেখি। লিখি প্রতিটি গর্তের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার। উপরটা হবে, আমি বলেছি যে উপরটা আমার দেখতে বর্গক্ষেত্রাকার, তাহলে হবে বাহু স্কয়ার এত বর্গ মিটার। তো এটা সমান হচ্ছে 16 বর্গ মিটার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে? 4 গুণ 16, তার মানে হচ্ছে 64 বর্গ মিটার। প্রশ্ন হচ্ছে, তাহলে খেয়াল করো, আমার এইটা হচ্ছে পুরো মাঠের ক্ষেত্রফল, এইখান থেকে তাহলে আমার এই গর্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। এই যে অংশে মাটি ছড়াবো তার ক্ষেত্রফল হচ্ছে, তাহলে এই দুটো বিয়োগ করতে হবে, কারণ 4 কোণা 4টি গর্ত রয়েছে। এই যে আমি ভূমির ক্ষেত্রফল বের করতে চাইছি, তার মানে হচ্ছে ওই ক্ষেত্রফল থেকে আমার গর্তের ক্ষেত্রফলগুলো বাদ দিতে হবে। তাহলে লিখবো মাটি ছড়ানো হবে যে জায়গায় তার ক্ষেত্রফল, মাটি ছড়ানো হবে যে জায়গায়, একদম নিজের মতো করে করে লিখবে, তার ক্ষেত্রফল কি হবে? তাহলে তার ক্ষেত্রফল সমান তোমার
পুরো মাঠটার ক্ষেত্রফল বেরিয়েছিল 300, তার থেকে 64 বাদ যাবে। কেন বাদ দিচ্ছি আশা করছি বুঝতে পেরেছো, কারণ এই গর্তগুলোতে তোমার মাটি ছড়ানো হবে না। তো এই বিয়োগটা করলে হবে 236 বর্গ মিটার। তাহলে এইবার লিখবো, মনে করি কেউ মনে করি লিখে করতে পারো, কেউ আবার ডিরেক্টলি এই যে মাটিটা, এই মাটিটাকে ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিয়েও করতে পারো, সেটা তোমার যেটা সুবিধা হবে তুমি তাই করবে। তো আমি এখানে মনে করি মাঠের অবশিষ্ট এটা অবশিষ্ট, এখানে যে জায়গায় মাটি ছড়ানো হবে তার ক্ষেত্রফল না লিখে এটাকে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলও তোমরা লিখতে পারো, যে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল। আমি এখানে এটুকু বাদ দিয়ে তোমাকে এখানে লিখে দিচ্ছি অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল। অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল এটাও লিখতে পারো। তো মনে করি অবশিষ্ট মাঠের তোমার ওই একটুখানি দাঁড়াও দেখে নি, হ্যাঁ, উচ্চতা, মাঠের তলের উচ্চতা h মিটার বাড়বে। তাহলে এখানে লিখব শর্তানুসারে কি হবে, যে আমার ভূমির ক্ষেত্রফল যেটা তার সঙ্গে আমার উচ্চতা দিয়ে গুণ করলে আমার যে মাটিটা তলা হয়েছিল তার আয়তন হচ্ছে 256 ঘনমিটার ছিল, তাহলে এটা হচ্ছে 256 ঘনমিটারের সঙ্গে সমান হয়ে যাবে। তো এইখানে থেকে তুমি এইচ সমান পাবে 256/236। এবার কাটাকাটি করতে হবে, আমি 4 দিয়ে কাটছি, 4 5 20, 4 9 36, আর এটা হচ্ছে 4 6 24, 4 4 16। তাহলে পেলাম 64/59। এটাকে তুমি ওই একটু মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে নেবে, তাহলে হবে 64, এটা বিয়োগ করলে হবে 5, তাহলে 1/5 মিটার উচ্চতা বাড়বে। তাহলে লিখবে অতএব অবশিষ্ট মাঠের তলের উচ্চতা, আমি আর লিখছি না, নিজেরা লিখে নেবে, 1/5 মিটার বৃদ্ধি পাবে। এরপর 19 দাগের প্রশ্ন বলছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা মিটারে আছে, এটাও মিটারে রয়েছে, কিন্তু একটা ডেসিমিটারে রয়েছে, সুতরাং হয় তোমাকে সবগুলো ডেসিমিটারে নিয়ে যেতে হবে, নতুবা তোমাকে যেহেতু মিটারে উত্তর বের করতে বলেছে তাহলে সবগুলো মিটারে আনতে হবে। তো এখানে যে নিচু জমিটাকে আমাদের উঁচু করার কথা বলা হচ্ছে, তো ওই যতটা উঁচু করতে হবে সেই হিসাবে তার আয়তন বের করে নিতে হবে, আর যে জায়গা থেকে মাটিটা আনা হবে তার ওই এখানে প্রশ্ন করা হয়েছে যে কত মিটার গভীর করতে হবে। তো আমরা একটা মিটার গভীর করতে হবে ধরে নেবো, নিয়ে সেই মাটিটার আয়তন বের করব। দেখো দুটো মাটি কিন্তু সমান হবে, কারণ একটা জায়গা থেকে মাটি এনে আর একটা জায়গায় ফেলা হচ্ছে। তাহলে এখানে লিখব যে নিচু জমির দৈর্ঘ্য তোমার 48 মিটার, প্রস্থ 31.5 মিটার, আর ওই উঁচু করা হবে তার মানে উচ্চতা এটা হচ্ছে 6.5 ডেসিমিটার। এটাকে তোমার মিটারে করতে হবে। তো মিটারে করলে হবে কি, দশমিকটা আরেক ঘর বাম দিকে সরে যাবে। তো লিখবো অতএব নিচু জমিতে যে মাটি ফেলা হবে তার আয়তন, নিচু জমিতে যে মাটি ফেলা হবে
এটা তোমার মতো করে লিখবে। তুমি লিখতে পারো নিচু জমিকে উঁচু করতে মাটির প্রয়োজন। যে মাটি ফেলা হবে তার আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে হবে 48 মিটার গুণ 31.5 মিটার গুণ 0.65। তাহলে এগুলো সব হচ্ছে ঘন মিটারে অ্যান্সার আসবে। এরপর তোমার আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে যেখানে থেকে মাটি কাটা হবে, তাহলে লিখব মনে করি ওই যে জিজ্ঞেস করা হয়েছে যে কত মিটার গভীর করতে হবে, তাহলে লিখব মনে করি পাশের গর্তটি h মিটার গভীর করতে হবে। তো যদি h মিটার গভীর করতে হয় তাহলে সেক্ষেত্রে তার আয়তন কি হবে, বা একবারেই আমি লিখছি শর্তানুসারে তাহলে সেক্ষেত্রে তার আয়তন কি হবে যেন? 27 গুণ 18.5 গুণ h, এটা সমান তোমার এখানে যে আয়তনটা বেরিয়েছিল দুটো মাটির আয়তন সমান হবে। বারে বারে বলছি একই কথা, একটু ভালো করে তোমার বুঝতে হবে, কারণ একটা জায়গা থেকে মাটি এনে আর একটা জায়গা উঁচু করা হচ্ছে। সুতরাং ওইখানে মাটি যতটা আনা হয়েছে আর এখানে যেটা ফেলা হয়েছে দুজনের আয়তন কিন্তু সেম হবে। তো এইখানে থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। আচ্ছা, আমি এখানে লিখেছিলাম মনে করি পাশের গর্তটি h মিটার গভীর করতে হবে। তো তুমি যদি মনে করো এর মাঝখানে আরো একটা লাইন লিখে নিতে পারো, অতএব পাশের গর্ত থেকে মাটি তোলা হয়েছে। এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক এর পরে এই হবের পরে আরেকটা লাইন লিখছি, তাহলে লিখবে অতএব পাশের গর্ত থেকে মাটি তোলা হয়েছে। তাহলে কি হবে, যে এই বাম দিকে আমি যেটা লিখে রেখেছি ওইটাই লিখতে হবে, 27 গুণ 18.2 গুণ h ঘন মিটার। তো এই দুটো তাহলে সমান, এইখানে থেকে আমরা h এর মান বের করে ফেলতে পারবো। তাহলে উপরে 48 গুণ 31.5 গুণ 0.65 আর নিচে হলো তোমার 27 গুণ 18.2। তো মনে করো আমি এই দশমিকটা তুলে দিচ্ছি আর এই দশমিকটাও তুলে দিচ্ছি, ব্যালেন্স হয়ে গেল। আর এই দশমিক তুলে দেওয়ার জন্য নিচে আমার 100 লিখতে হবে। তো এরপর কাটাকাটিটা করছি। 3 9 27, 3 16 48। আচ্ছা, 9 দিয়ে দেখি এটা কাটাকাটি যায় কি। 3 9 27, 4 45, 5 9 45। যদি 5 দিয়ে কাটাকাটি করা হয়, 5 7 35 আর এটা হচ্ছে 5 20 100। আবার 5 দিয়ে কাটলে 5 4 20, 5 13 65। 4 দিয়ে কাটছি, 4 4 16 আর 4 দিয়ে 4 4 16, না সরি 4 দিয়ে যাবে না, 2 দিয়েই দিই। 2 দিয়ে 4 আর এটা 2 দিয়ে দিলে 2 9 18, 2 1 2। এইবার 13 দিয়ে দিলে 7 13 91 আর এখানে 7 আর এখানে 7 কেটে গেল, তাহলে আমি পেলাম 2। অ্যান্সার হচ্ছে আমার 2। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছিল যে কত মিটার গভীর করতে হবে, তাহলে নিজেরা লিখবে যে অতএব 2 মিটার গভীর গর্ত কাটতে হবে। আমি আর লিখলাম না, নিজেরা লিখে নেবে। এরপর 20 দাগ,
বলা হয়েছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার আর 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। তো আমরা আমাদের 15 দাগ বা 17 দাগ ওখানে আমরা পড়ে এসেছি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তো সেই থিওরিটা আমাদের এখানে লাগবে। তো এখানে দেখো এতে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দেওয়া হয়েছে। তো পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমি সেটা পরে আসছি। তাহলে এখানে প্রথমে আমি মোট কতটা তেল সেটা আগে দেখে নিই। তাহলে এখানে লিখি যে মোট তেলের পরিমাণ, মোট তেলের পরিমাণ হচ্ছে 800, 725 আর 575 লিটার। তো এ কটা যোগ করতে হবে, যোগ করলে হবে 13 আর 8 2100 লিটার। তো এই লিটার থেকে আমি যদি ঘন ডেসিমিটারে নিয়ে যেতে চাই তাহলে 2100 ঘন ডেসিমিটার। কেন না এখানে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এই থিওরিটা আমরা কাজে লাগিয়েছি। তো এখানে এবার যে পাত্রে ঢালা হচ্ছে সেই পাত্রের গভীরতা বলা হয়েছে 7 ডেসিমিটার হয়েছে। তো দৈর্ঘ্য প্রস্থ জানি না, তো আমি লিখি মনে করি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য 4x ডেসিমিটার এবং প্রস্থ 3x ডেসিমিটার। লিখব অতএব আয়ত ঘনাকার পাত্রের তেল ঢালার পর আর কি, মানে তেলের আয়তন, মানে যতটা পাত্রটা কতটা আমার জানার দরকার নেই, আমি পাত্রে যে তেলটা ঢালা হয়েছে তার আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হচ্ছে 7 ডেসিমিটার, তাহলে এত ঘন ডেসিমিটার। এবার শর্তানুসারে যেহেতু এই তেলটা আমাদের এই যে 2100 ঘন ডেসিমিটারের সমান, তাহলে শর্তানুসারে এটা সমান 2100। লিখব শর্তানুসারে 4x ইন্টু 3x ইন্টু 7 এটা সমান হচ্ছে 2100। তো এইখানে থেকে দেখো x ইন্টু x থাকবে আর আমি সব সংখ্যাগুলো এদিকে নিচে নিয়ে চলে এলাম। এবার কাটাকাটি করব, 7 3 21, তাহলে এটা হলো 300, এটা হচ্ছে কাটাকাটি করলে 100, 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 25। তাহলে এইখানে থেকে আমরা বলতে পারি x সমান 25-এর বর্গমূল করলে কত হবে 5। তো আমার বের করতে বলা হয়েছে যে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে লিখব অতএব পাত্রটির দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমিটার এবং প্রস্থ ওই 3x এর জায়গায় 3 ইন্টু 5, তার মানে হচ্ছে 15 ডেসিমিটার। তো এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, বলছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা, যদি ওই সরি এটা লিখতে আমি ভুলে গেছি, এখানে রয়েছে
বলা হয়েছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তার মানে 7-এর জায়গায় 5 হতো যদি, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। তার মানে অ্যাকচুয়াল হচ্ছে তার গভীরতা যদি 5 ডেসিমিটার হয় তাহলে ওই পাত্রের আয়তন কত জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে লিখি যে মানে দ্বিতীয় পার্টে লিখছি যে পাত্রটির গভীরতা আমার কোশ্চেনের এই পার্টটুকু লিখতে ভুলে গেছি, নিজেরা একটু বই থেকে দেখে নেবে। পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার হলে তার আয়তন মানে পাত্রটির আয়তন আর কি, তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা এত ঘন ডেসিমিটার। তো এই কটা গুণ করলে হবে 1500 ঘন ডেসিমিটার। খেয়াল করো 1500 ঘন ডেসিমিটার, তার মানে এই পাত্রে ম্যাক্সিমাম 1500 লিটার তেল রাখা যাবে, তাহলে 1620 লিটার তেল এই পাত্রে রাখা যাবে না। তাহলে লিখি অতএব তখন পাত্রটিতে সর্বাধিক 1500 লিটার তেল রাখা যাবে, কিন্তু 1620 লিটার তেল রাখা যাবে না। হয়ে গেল। এরপর আসছি 21-এর দাগ। আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার। এই চাহিদা মেটাবার পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য এখানে জন্যটা লেখা পড়েনি, মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তো এখানে আমি কি করব, প্রথমে ওই সবকটা যোগ করে নিয়ে আগে যে কতটা আমাদের জলের চাহিদা আছে। তাহলে লিখি যে 3টি পরিবারের মোট জলের চাহিদা, লিখি 3টি পরিবারের মোট জলের চাহিদা। 3টি পরিবারের মোট জলের চাহিদা কত? একটা হচ্ছে 1200, একটা 1050 আর একটা 950। তাহলে হবে 1200 প্লাস 1050 প্লাস 950। তো এই কটা যোগ করলে হবে 3200 লিটার। তো এছাড়া বলা হয়েছে যে আরো 25% জল মজুদ থাকবে। তাহলে লিখি যে আবার 3200 লিটার এর 25%, এটা সমান হচ্ছে 3200 গুণ, তো একটু কাটাকাটি করলে এটা হবে 32, তাহলে 25 দিয়ে 50, হাতে 5, 75 আর 5-এ 80। তো তাহলে 800 লিটার, তাহলে আরো 800 লিটার ওর সাথে যোগ করতে হবে। তাহলে লিখবো অতএব যে ট্যাঙ্ক বসানো হবে সেই ট্যাঙ্কে জল ধরবে, অতএব ট্যাঙ্কটিতে
জল ধরবে কতটা, 3200 প্লাস 800 সমান 4000 লিটার। তো 4000 লিটার জল ধরবে এমন একটি ট্যাঙ্ক আমরা বসাতে চাইছি। তো এই ট্যাঙ্কে বসানোর জন্য আমরা যে জায়গা পেয়েছি তার দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার আর প্রস্থ 1.6 মিটার। তাহলে লিখি যে এটা আকার, জায়গাটির দৈর্ঘ্য 2.5 মিটার। আমরা কিন্তু এগুলো ডেসিমিটারে নিয়ে যাব, তার কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। আমরা ওই থিওরিতে যেতে চাইছি। প্রস্থ, তাহলে এটা হচ্ছে 2.5 মিটার, প্রস্থ 1.6 মিটার, তাহলে এটা হচ্ছে 16 ডেসিমিটার। আচ্ছা, এবার গভীরতা কতটা করতে হবে সেটা বলা নেই, এখানে লিখছি মনে করি ট্যাঙ্কটির গভীরতা h ডেসিমিটার হবে। তো তাহলে লিখব শর্তানুসারে, বা এখানে আরেকটা লাইন লিখে নিই, অতএব ট্যাঙ্কটির আয়তন হবে কত, 25 গুণ 16 গুণ h ঘন ডেসিমিটার। তাহলে লিখব শর্তানুসারে 25 গুণ 16 গুণ h, এটা সমান হচ্ছে তোমার 4000। তার কারণ হচ্ছে এখানে একটু লিখে দেব, যেহেতু 4000 লিটার সমান হচ্ছে 4000 ঘন ডেসিমিটার। তো এইখানে থেকে খেয়াল করো, তোমার এইচ এর মান বেরিয়ে আসবে 4000, নিচে হচ্ছে 25 ইন্টু 16। একটু কাটাকাটি করতে হবে, তো 25 দিয়ে একবারেই কাটাকাটি দেখি করা যায় কিনা। 25 একে 25, এটা হচ্ছে 150, 6 25 150, বোধ হয় এইটা হচ্ছে 160। তোমরা ছোট করে কাটতে চাইলে কাটবে, কোনো অসুবিধা নেই। এরপর 16 দিয়ে কাটাকাটি করছি, তাহলে এটা হবে 16 10 160। তাহলে এইচ এর মান বেরোলো 10 ডেসিমিটার। এবার কোশ্চেনটা ছিল যে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। তাহলে লিখব অতএব ট্যাঙ্কটি 10 ডেসিমিটার, বা দেখো একে মিটারে নিয়ে যেতে গেলে তাহলে 1 মিটার হবে, 1 মিটার গভীর করতে হবে। হয়ে গেল। এবার আরো একটা পার্ট রয়েছে, বলছে যদি জায়গাটি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো। তাহলে লিখি আবার, মানে আরো একটা পার্ট, জায়গাটি যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার, জায়গাটি যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হতো তাহলে প্রস্থ কতটা হতো। আগেরটায় দেখো প্রস্থ ছিল 1.6, মানে 16 ডেসিমিটার ছিল, তাহলে প্রস্থ হতো কত, 16 প্লাস 4, তার মানে হচ্ছে 20 ডেসিমিটার হতো। তো হতো তো আমি লিখেছি, তাহলে এটা হয়ে গেল 20 ডেসিমিটার হতো। এবং লিখি তাহলে আর সেক্ষেত্রে
এখানে বলা আছে যে গভীর কতটা করতে হতো, সেক্ষেত্রে গভীরতা, দেখো আগেরটা এইচ ধরেছিলাম, এখন মনে করছি H1 ডেসিমিটার ধরি। তাহলে এখানে লিখবো শর্তানুসারে, কি লিখবো, ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত ছিল জানো, একটু দেখে নি। ট্যাঙ্কটির দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, মানে 25 ডেসিমিটার ছিল। এর সঙ্গে প্রস্থ হলো 20 আর গভীরতা H1, এটা সমান তাহলে আমার 4000 হতো। তাহলে সেইখানে থেকে H1 সমান 4000, নিচে 25 ইন্টু 20। তো আমরা একটু আগে কাটাকাটি করে এসেছি, 4000কে, এটা হয়েছিল 160, আর 20 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 8, 8 20 160। যাই হোক, নিজেরা ছোট করে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার হয়ে গেল সেক্ষেত্রে গভীরতা এই 8 ডেসিমিটার। তাহলে লিখবো যে সেক্ষেত্রে, অতএব সেক্ষেত্রে আমি আর ডিটেলসে লিখলাম না, সেক্ষেত্রে গভীরতা 8 ডেসিমিটার হবে। হয়ে গেল। এরপর নিজেরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, খুব একটা কঠিন নয়। এরপর বলা হয়েছে যে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কেজি। তো কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন বলে দেওয়া হয়েছে। তো বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। তো এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলে দেওয়া হয়েছে। তো বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি, আমি পরের পাঠটুকু পরে পড়ব। তো এখানে যেটা বলা হয়েছে যে একটা বাক্স, সেটা কতটা পুরু তক্তা, 5 সেন্টিমিটার পুরু তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন বলে দেওয়া হয়েছে, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজনও বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে লিখি চালের ওজন, লিখি চালের ওজন। তো চালের ওজন কি করব, আমার একবার চাল ভর্তি বাক্সের ওজন যেটা পেয়েছি তার থেকে আমি খালি বাক্সের ওজন বাদ দেব। তাহলে এর থেকে বাদ দেব কত, খালি বাক্সের ওজন 115.5 কেজি। তো এই দুটো যদি বিয়োগ করি তাহলে পাবো 6, আর এটা হবে 765 কিগ্রা। তো এটা হচ্ছে আমার চালের ওজন। এখন ওরা বলে দিয়েছে দেখো যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। তাহলে আমি এখান থেকে আমি বাক্সের আয়তন বের করে ফেলতে পারবো। লিখবো অতএব বাক্সটির আয়তন, আয়তন কিভাবে বেরোবে, যে চালটা রয়েছে ওটা তো ভেতরেই রয়েছে, অ্যাকচুয়ালি এটা বাক্সটির মানে ভিতরের আয়তন, বাক্সটির ভিতরের আয়তন। এটা হবে কি না, আমার যতটা চাল রয়েছে, যেহেতু 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কেজি, তাকে 1.5 কেজি দিয়ে আমি ভাগ করলে এখানে যে উত্তরটা পাবো সেটা ঘন ডেসিমিটারে পাবো। 1 ঘন ডেসিমিটার চালের ওজন বলে দেওয়া আছে, তাই 1.5 কেজি দিয়ে ভাগ করলেই হবে। তো আমি দশমিকটা এখানে তুলে দিচ্ছি, দিলে উপরে হবে 10। এইবার দেখি 15 দিয়ে কাটাকাটি করতে হবে। তো এটা হচ্ছে 5 15 75, আর 15 একে 15, তাহলে হচ্ছে আমার 510 ঘন ডেসিমিটার হচ্ছে বাক্সটির ভিতরের দিকের আয়তন। এখন এরা দেখো বলে দিয়েছে যে বাক্সটির দৈর্ঘ্য 12 ডেসিমিটার আর প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমিটার। তাহলে তার ভিতরের দিকের উচ্চতা তুমি ধরে নাও। তাহলে লিখি, মনে করি বাক্সটির ভিতরের দিকে উচ্চতা H ডেসিমিটার। তাহলে এখানে লিখবে শর্তানুসারে, খেয়াল করো বাক্সটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 আর প্রস্থ হচ্ছে 8.5। তাহলে এটা লিখবো 12 ইন্টু 8.5
ইন্টু এইচ, তো এটা সমান হচ্ছে তোমার 510। তো এইখানে থেকে এইচ বেরোবে 510 আর নিচে হবে 12 গুণ 8.5। তো একটু কাটাকাটি করলেই হবে। দেখো এই দশমিকটা তুলে দিয়ে উপরে আমি 10 লিখলাম, তারপর কেটে ছোট করছি। মনে করো 5 17 85, আর এটা হচ্ছে 5 একে 5, 5 দিয়ে 10। আচ্ছা, 17 দিয়ে কাটাকাটি করলে 6 17 102 হয়, আর 6 দিয়ে কাটাকাটি করলে 6 দুয়ে 12 আর 2 5 10। যাই হোক, আমি পেলাম এইচ সমান হচ্ছে 5। তো এখানে প্রশ্ন করা হয়েছিল যে ভিতরের দিকের উচ্চতা কত, তুমি পেয়ে গেছো। লিখবে অতএব বাক্সটির ভিতরের দিকের উচ্চতা, অতএব বাক্সটির ভিতরের দিকের উচ্চতা, ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমিটার। এখানে আরো একটা পার্ট রয়েছে, যে বলা হয়েছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে। তো বাইরের চারিপাশ মানে আমার একটা বাক্সের হচ্ছে 6টা তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার বাক্সটা বাইরের দিকে দৈর্ঘ্য জানতে হবে, বাইরের দিকে প্রস্থও জানতে হবে এবং বাইরের দিকে উচ্চতাও জানতে হবে। তাহলে এখানে লিখি বাক্সটির, এখানে লিখছি দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ। তো বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য, বাইরের দিকের দৈর্ঘ্য কত হবে না, বলা হয়েছে যে ভিতরের দিকে দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমিটার, এর সাথে যোগ হবে আমার, যেহেতু বাক্সটার একটুখানি নিজেরা মানে মানে যে রুমে রয়েছে সেই রুমেও যদি নিজে কল্পনা করো, দেখো ভিতরের দিকে দৈর্ঘ্য যা, এর সঙ্গে দুটো যে দেয়াল রয়েছে সেই দেয়াল যেহেতু তক্তা দিয়ে তৈরি, ওর বাক্সটির দেয়াল হচ্ছে তক্তা দিয়ে তৈরি 5 সেন্টিমিটার করে, তাহলে দুবার 5 সেন্টিমিটার এর সাথে যোগ হবে। তার মানে 5 প্লাস 5, দেখো এটা কিন্তু সেন্টিমিটারে আছে, এটাকে যদি ডেসিমিটারে করতে চাই আমার আবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার উত্তরটা ডেসিমিটারে হবে। যদি না বুঝতে পারো তাহলে আমি একটু কেটে কেটে লিখলে বোঝা যাবে নিশ্চয়ই। তাহলে আমি বরং এটা কেটে দিচ্ছি। তাহলে বাক্সটার এমনি ভিতরের দিকে দৈর্ঘ্য ছিল 12, আর দুদিকে বাড়তি হচ্ছে 12, এখানে 12 ডেসিমিটার, এর সঙ্গে দুদিকে বাড়তি হচ্ছে 5 প্লাস 5, এটা হচ্ছে আমার সেন্টিমিটার। তার মানে হচ্ছে 12 ডেসিমিটার, 12 ডেসিমিটার প্লাস 10 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আবার ডেসিমিটারে করতে হবে, তাহলে হবে 10 দিয়ে ভাগ, এটা ডেসিমিটারে এসে গেল। তার মানে হচ্ছে 13 ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে বাক্সটার বাইরের দিকে দৈর্ঘ্য বের হলো 13 ডেসিমিটার। ঠিক একইভাবে বাক্সটির বাইরের দিকে প্রস্থ বের করতে হবে। তো বাক্সটির বাইরের দিকের প্রস্থ হচ্ছে, আমার ভিতরের দিকের প্রস্থ ছিল 8.5 ডেসিমিটার ছিল, তাহলে এর সঙ্গে আবার যোগ হবে ঠিক ওটার মতো, এটাতে করাই রয়েছে তোমার অ্যাকচুয়াল 1 ডেসিমিটার যোগ হবে। তাহলে আমি নয় তোমাকে একটু পরের লাইনে গিয়েই নয় 1 ডেসিমিটার লিখবো, এত সেন্টিমিটার। তার মানে হচ্ছে 8.5 ডেসিমিটার প্লাস 1 ডেসিমিটার। আমার উপরে করা আছে তাই আমি আর সব লাইন লিখলাম না। তাহলে 9.5 ডেসিমিটার হয়ে গেল। এরপরে আমার বাক্সটার ভিতরের দিকে উচ্চতা আমরা পেয়েছি 5 ডেসিমিটার, এর সঙ্গে আবার 1 ডেসিমিটার যোগ হয়ে যাবে। তাহলে লিখবো এবং বাক্সটির ভিতরের দিকে, এই বাইরের দিকে উচ্চতা, বাইরের দিকের উচ্চতা কত হবে, 5 ছিল, তার সঙ্গে আমার যোগ হবে ঠিক একইভাবে 1 ডেসিমিটার, তাহলে আমার হবে কত, 6 ডেসিমিটার। তো এখন আমার বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে লিখবো অতএব বাক্সটির বাইরের দিকে
সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আমাদের যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত? এখানে বলা হয়েছে 13, 9.5 আর 6, তাহলে হবে 13 ইন্টু 9.5 প্লাস 13 ইন্টু 6 প্লাস 9.5 ইন্টু 6। আচ্ছা, যেহেতু ক্ষেত্রফল তাহলে এটাকে লিখবে বর্গ ডেসিমিটার। তো এটাকে তো গুণ করতে হবে, এটা 13 আর 10 গুণ করলে 130, তার থেকে আমার 6.5 বাদ দেব, তাহলে হবে 123.5। এটা 6 13 78, আর এটা হবে 6 10 60, তার থেকে 3 বাদ দেবো 57। তো এইবার সব কটা আবার যোগ করতে হবে। তো 0.5 থাকবে, আর 15 আর 3 18, 8 হাতে 1, 12 1 13, 13 আর 2 15, 5 হাতে 1, তাহলে 258.5 এই বর্গ ডেসিমিটার। তো আবার 2 দিয়ে গুণ করলে এটা কত হবে? 517 বর্গ ডেসিমিটার। নিজেরা গুণ করে দেখবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে রং করতে খরচ। তাহলে লিখবো অতএব রং করতে খরচ 517 গুণ 1.5 টাকা হিসাবে খরচ বলেছে, তাহলে 1.5 টাকা দিয়ে গুণ করে দেবো। এবার গুণটা করলে হবে 517 আর তোমার হচ্ছে ওই 258 টাকা 50 পয়সা যোগ হবে তার সাথে, নিজেরা গুণ করে দেখবে। 517 আর 258 টাকা 50 যোগ করলে যা হবে তাই। তো এটা 5, এটা 7, তাহলে এটা যোগ করলে হবে 775 টাকা 50 পয়সা। এবার আমাদের শেষ প্রশ্ন, আমি এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। বলা হয়েছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তো ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে? আচ্ছা, এর লাস্টের টুকু এবার পড়ছি, মাঝখানে এই সেকেন্ড পার্টটুকু আমি পরে পড়বো। এখানে দেয়া আছে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তাহলে আমরা প্রথমে ওই আয়তঘনাকার পুকুরে যে জলটা আছে সেই জলের আয়তনটা বের করে নিই। তাহলে এখানে লিখি যে পুকুরটিতে জল আছে, তাহলে তার দৈর্ঘ্য, যেহেতু আয়তঘনাকার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 20 ইন্টু 18.5 গুণ 3.5। তাহলে এখানে লিখছি 20 গুণ 18.5 গুণ 3.2 এত ঘন মিটার। এবার ওরা বলেছে দেখো 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। তো তাহলে এখানে লিখি যে সমান 20 ইন্টু, আমি গুণ করছি না, তো এত কিলোলিটার। কেন লিখলাম? তার কারণ হচ্ছে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তো আশা করছি বোঝা গেছে। তো এখানে দেখো প্রশ্ন করা হয়েছে যে ঘন্টায় 1
160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে আমাদের জলটা সেচ করা যাবে। তো এখানে আমার টোটাল জল আছে এত কিলোলিটার, তা ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে, তার মানে 160 দিয়ে ভাগ করলে সময়টা বেরিয়ে আসবে। যদি মনে করো না আমি একটু অন্যভাবে লিখবো, তাহলে লিখো যে 160 কিলোলিটার জল সেচ হয় 1 ঘন্টায়। তো এখানে 1 কিলোলিটার জল সেচ হয় 1/160 ঘন্টায়। আর এখানে যে সংখ্যাটা রয়েছে 20 ইন্টু 18.5 গুণ 3.2 কিলোলিটার জল সেচ হয়, তাহলে কি হবে, উপরে চলে যাবে 20 গুণ 18.5 গুণ 3.2, নিচে হচ্ছে তোমার 160 এত ঘন্টায়। এবার কাটাকাটিটা করে নাও, এটা 8 হবে। তো আচ্ছা, এখানে দশমিক তুলে দিয়ে নিচে মনে করো 10 লিখলাম, আর এইখানেও দশমিক তুলে দিয়ে মনে করো নিচে 10 লিখলাম। তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে 8 4 32। তো আমার উপরে রয়েছে, আচ্ছা একটু কাটাকাটি করে নিই, 5 3 15, 5 7 35, এটা হচ্ছে 5 2 10। আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 4, আর এই 2 দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে পেলাম 37/5 ঘন্টা। তার মানে 5 7 35 আর 2 5 এত ঘন্টা। যদি এইভাবে অ্যান্সার রাখতে চাও রাখবে, না হলে যদি মিনিটে করতে চাও তাহলে 7 ঘন্টা আর 2 5 ইন্টু 60 মিনিট, তাহলে এটা হচ্ছে 5 12 60, তাহলে হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট এটা সময় লাগবে। এবার এখানে আরো একটা পার্ট রয়েছে, বলছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে লিখি, মনে করি দেখো তোমার পুকুরে যে জল ছিল তার যা আয়তন, আর আল দেয়া যে জমি তার আয়তন, সেখানে যে জলটা পড়বে দুটো আয়তন সেম হবে, কনসেপ্ট হচ্ছে এটাই। তাহলে মনে করি ধান খেতে আল দেওয়া ধান খেতে জলের গভীরতা, ধান খেতে জলের গভীরতা কত হবে, আমরা মনে করছি h মিটার হবে। তো লিখি শর্তানুসারে, তাহলে ধান খেতে যে জলটা পড়বে তার আয়তন কত হবে, 59.2 গুণ 40 গুণ h। আর আমার পুকুর থেকে যে জলটা তোলা হয়েছে সেখানে আয়তন কত ছিল, এই যে আমার বক্স করা রয়েছে, এই বক্সের মধ্যে যেটা আছে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, তাহলে কত 20 গুণ 18.5 গুণ 3.2। এইখানে থেকে দেখো তোমার এইচ এর মান বেরিয়ে যাবে। দুটো আয়তন সেম হবে, ধান খেতে পড়ছে যেটা আর পুকুর থেকে যেটা তোলা হয়েছে দুটো আয়তনই তোমার সেম হবে। এবার কাটাকাটি করলেই হয়ে যাবে। তো দেখো এই দশমিক একটা তুলে দিলাম, তাহলে এখানে সঙ্গে ব্যালেন্স হয়ে গেল, আর এই দশমিকটার জন্য এখানে আবার 10 লিখলাম। এবার কাটাকাটি করি, 20 2 40, 2 দিয়ে কাটাকাটি করলে 16 2 32, আর মনে করো আবার একটা 2 দিয়ে কাটছি, তাহলে 2 8 16, আর এটা হচ্ছে 2 5 10। আর দেখি 8 দিয়ে, আচ্ছা তার আগে এদিকে 5 দিয়ে কাটাকাটি করে নিই, 5 3 15, 5 7 35, আর এখানে 4 দিয়ে যাই কি দেখি, হ্যাঁ 4 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 4 2 8, এটা হবে 4 1 4, 4 4 16, 4 8 32, আবার 2 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2 7 14, 2 4 8,
দেখো 37 দুয়ে 74, তাহলে আমার এইচ সমান বেরোলো 112 মিটার। তো তুমি হাফ মিটার লিখতে পারো, আবার এটাকে ডেসিমিটারে করেও লিখতে পারবে। তাহলে লিখবে অতএব ধান খেতে জলের গভীরতা লেখো হাফ, বা এটাকে 0.5 মিটার হবে। এই পর্যন্ত লিখতে পারো। আজ এই পর্যন্ত আমি এখানে শেষ করছি। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।